বাংলাদেশ কেন ইন্ডিয়াকে 7 একর জমি দিয়ে দিয়েছিল, আবার ইন্ডিয়া কেন বাংলাদেশকে 17 একর জমি দিয়ে দিয়েছিল। বাংলাদেশ এবং ভারতের বর্ডারকে সবথেকে কমপ্লেক্স বর্ডার বলা হয়। 2015 সালের আগে বাংলাদেশের 15টি টেরিটরি ইন্ডিয়ার টেরিটরির মধ্যে ছিল, আবার ইন্ডিয়ার 7 একর টেরিটরি বাংলাদেশের অঞ্চলের মধ্যে ছিল। এই কারণে ভারত এবং বাংলাদেশের বর্ডারকে শুধুমাত্র এশিয়ার মধ্যেই নয়, পুরো পৃথিবীর মধ্যে সবথেকে কমপ্লেক্স বর্ডার বলা হয়। 2015 সালের আগে এই কমপ্লেক্সগুলো নিয়ে অনেক সমাধান করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এই দুইটি দেশই সমাধান করতে পারেনি। তাছাড়া 1971 সালে বাংলাদেশ এবং ভারতের বর্ডার নিয়ে একটি এগ্রিমেন্ট করা হয়েছিল। এই চুক্তিতে বাংলাদেশ মাত্র 4 সেকেন্ডে সই করে দিয়েছিল, কিন্তু ইন্ডিয়া সেই কাগজে সই করতে 41 বছর সময় নিয়েছিল। তো বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারের মধ্যে এত কমপ্লেক্সিটি কিভাবে তৈরি হলো? বাংলাদেশের অঞ্চলের মধ্যে ইন্ডিয়ার অঞ্চল চলে আসলো কিভাবে? আর কেনই বা ইন্ডিয়া বাংলাদেশকে এত জমি দিয়ে দিয়েছিল? তো পপকর্ন নিয়ে বসে যান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বাংলাদেশ এবং ইন্ডিয়ার কমপ্লেক্স বর্ডারগুলো সহজেই সমাধান করা যাক। বাংলাদেশ এবং ইন্ডিয়া এমনই দুইটি দেশ যে দেশটি তাদের সংস্কৃতি এবং খাবার এবং ট্যুরিজমের জন্য অনেক বিখ্যাত। বাংলাদেশ এবং ভারতে বিভিন্ন ধরনের সংস্কৃতি রয়েছে, যা পৃথিবীর অন্য কোনো দেশে কমই রয়েছে। কিন্তু যেমনটা আপনাদের বললাম, বাংলাদেশ এবং ভারতের বর্ডারকে বলা হয় পৃথিবীর সবথেকে কমপ্লেক্স বর্ডার। এই বিষয়টি ভালো মতো বোঝার জন্য আপনাকে এই মানচিত্র দেখতে হবে। এটি হচ্ছে বাংলাদেশের মানচিত্র, কিন্তু বাংলাদেশের মধ্যে এটি ইন্ডিয়ার টেরিটরি। ঠিক একইভাবে ইন্ডিয়ার মানচিত্রের দিকে তাকালে ইন্ডিয়ার মানচিত্রের মধ্যে বাংলাদেশের টেরিটরি রয়েছে। এটা শুনে আপনার হয়তো অনেক জটিল মনে হচ্ছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, পৃথিবীতে আরো এমন কমপ্লেক্স বর্ডার রয়েছে কিনা? বন্ধুরা, আপনাদের অনুমান একেবারে সঠিক। পৃথিবীতে বেশ কয়েকটি দেশ রয়েছে যাদের বর্ডারে এমন কমপ্লেক্সিটি রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে আর্মেনিয়া এবং আজারবাইজানের বর্ডার। আর্মেনিয়ার মধ্যে আজারবাইজানের 3টি এনক্লেভস রয়েছে, আবার আজারবাইজান দেশটির মধ্যে আর্মেনিয়ার 1টি এনক্লেভ রয়েছে। একটি দেশের মধ্যে আরেকটি দেশের অঞ্চল থাকাকে এনক্লেভ বা ছিটমহল বলা হয়। তাছাড়া নেদারল্যান্ডের মধ্যে 22টি বেলজিয়ান এনক্লেভ রয়েছে, আবার সে 22টি বেলজিয়ান এনক্লেভস এর মধ্যে 7টি নেদারল্যান্ডের এনক্লেভস রয়েছে। অন্যদিকে বাংলাদেশ এবং ভারতের কথা বললে বাংলাদেশের মধ্যে 111টি ইন্ডিয়ান এনক্লেভস রয়েছে। অন্যদিকে ইন্ডিয়ার মধ্যে 51টি বাংলাদেশি ছিটমহল রয়েছে। এই কারণে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারকে অনেক কমপ্লেক্স বর্ডার বলা হয়। এখন প্রশ্ন উঠতেই পারে, এই এনক্লেভস গুলো কিভাবে এবং কেন তৈরি হলো? আসলে এই সকল ছিটমহল তৈরি হয়ে থাকে যখন দুইটি দেশ XYZ কারণে একে অপরের থেকে আলাদা হয়ে যায়, কিন্তু ওই দুই দেশের লিডাররা এই বিষয়টি মেনে নিতে চায় না, যার কারণে দেশ ভাগ হওয়ার পরেও একটি দেশের মানুষজন অন্য একটি দেশে যেতে পারে না, আর ওই মানুষজন ওই দেশেই থেকে যায়। অনেক সময় এই সকল পরিবার ভুল জায়গাতে বসবাস করে, এতে করে তারা এই দেশেরও নাগরিক না, আবার ওই দেশেরও নাগরিক না, কিংবা দুইটি দেশই বলে থাকে যে এই মানুষজন তাদের নাগরিক। তো বিষয়টি ভালো মতো বোঝানো যাক। যেমন আর্মেনিয়া দেশে 3টি আজারবাইজান এনক্লেভ রয়েছে। এক্ষেত্রে আজারবাইজানের সরকার চায় যে ওই এনক্লেভগুলো শেষ হয়ে যাক এবং সেখানকার মানুষজন আজারবাইজানে চলে আসুক, কিন্তু আর্মেনিয়া দেশ কখনোই চায় না যে ওই এনক্লেভগুলো শেষ হোক। তারা এই ছিটমহলকে শেষ হতে দিবে না, আবার ওই জায়গাকে তাদের দেশ হিসাবে মেনেও নিবে না। এই কারণে ছিটমহলে যারা বসবাস করে তারা এই দেশের নাগরিকও না, আবার ওই দেশের নাগরিকও না। আর এই কারণে আর্মেনিয়া এবং আজারবাইজানের বর্ডার দিন দিন আরো জটিল হয়ে যাচ্ছে। ঠিক এরকম কিছু কারণে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে এইরকম ঝামেলা লেগেই থাকে। এবার আসা যাক বাংলাদেশ এবং ভারতের কাছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে এমন কি XYZ কারণ রয়েছে যে এই দুইটি দেশের মধ্যে এতগুলো ছিটমহল তৈরি হয়েছে? এই বিষয়টি জানতে হলে আমাদের ইতিহাসে ফেরত যেতে হবে। এই বিষয়টি শুরু হয়েছিল 1713 সালে। এই সময় মুঘল সাম্রাজ্য চলছিল। যখন মুঘল সাম্রাজ্য তাদের আসামকে বৃদ্ধি করছিল, তখন মুঘল সাম্রাজ্যের সাথে যুদ্ধ হয় কোচবিহারের। মুঘল সাম্রাজ্য এবং কোচবিহারের মধ্যে এই যুদ্ধে মুঘল সাম্রাজ্য জিতে যায়। যেহেতু কোচবিহার যুদ্ধে হেরে গিয়েছিল, তাই কোচবিহারকে তাদের টেরিটরির 3 ভাগের 1 ভাগ মুঘল সাম্রাজ্যকে দিয়ে দিতে হয়েছিল। কিন্তু কোচবিহার কিংডম অনেক চালাক ছিল। তারা চুক্তিতে এটা লিখেছিল না যে কোন এলাকা মুঘল সাম্রাজ্যকে দিচ্ছে, মানে সেই চুক্তিতে পরিষ্কার করে কিছু বলাই ছিল না যে কোন দেশ কোন অঞ্চল পেল এবং কোন অঞ্চল হারালো। এই কারণে মুঘল সাম্রাজ্যের মধ্যে অনেক কোচবিহারই ছিল। সোজা কথায় বলতে গেলে মুঘল সাম্রাজ্যের মধ্যে ছিল কোচবিহার এবং কোচবিহারের মধ্যে ছিল মুঘল সাম্রাজ্য। পরবর্তীতে 1774 সালে যখন ব্রিটিশরা এই কোচবিহারকে জয় করে ফেলল, তখনও তারা এই এনক্লেভসগুলোর ঝামেলা মিটিয়েছিল না। যেহেতু ব্রিটিশরা এই ঝামেলা ঠিক করেছিল না,
তাই 1947 সালেও এই এনক্লেভগুলো ওই একই জায়গাতে ছিল। এই কারণে 1947 সালে যখন দেশ ভাগ হয় তখন কিছু মানুষ ভুল দেশেই থেকে গিয়েছিল। তারা শুধুমাত্র সেই জায়গাতে আটকেই ছিল না, তখন থেকে তাদের জীবন আরো কষ্টকর হয়ে গিয়েছিল। এই কারণে 1947 সালে দেশ ভাগ হওয়ার পরও কিছু মানুষের কাছে কোনো বেসিক ফ্যাসিলিটি ছিল না। যারা এই সকল এনক্লেভসে থেকে গিয়েছিল তাদের কাছে কোনো স্কুল ছিল না, কোনো মার্কেট ছিল না, কোনো হসপিটাল ছিল না, এর পাশাপাশি কোনো বিদ্যুৎ ব্যবস্থা ছিল না। তারা যে কমপ্লেন করবে, এই কমপ্লেন করার জন্য কোনো পুলিশ স্টেশনও ছিল না। যেহেতু এই ছিটমহলগুলোতে কোনো পুলিশ স্টেশন ছিল না, তাই এই অঞ্চলে মানুষজন খারাপ কাজ করতে শুরু করে এবং তাদেরকে আটকানোরও কেউ ছিল না। আর দিন দিন সেই এনক্লেভগুলোর পরিস্থিতি আরো খারাপ হয়ে যাচ্ছিল। 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত এই ছিটমহলগুলো একই ছিল, কিন্তু 1971 সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট করা হয়। এটি এমন একটি এগ্রিমেন্ট ছিল যাতে সকল এনক্লেভগুলোকে এক্সচেঞ্জ করে একটি সরল বর্ডার তৈরি করা যায়। তাছাড়া দুই দেশের মধ্যে যে এনক্লেভের মানুষজন ছিল তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছিল যে তারা যে দেশে ইচ্ছা যেতে পারবে। তাছাড়া এই এনক্লেভসে যত জনগণ ছিল তাদেরকে সমানভাবে দুই দেশে নিয়ে নেওয়া হয়েছিল। এই চুক্তি তখনই বাস্তবায়ন করা যাবে যখন দুইটি দেশ চুক্তিতে স্বাক্ষর করবে। এগ্রিমেন্ট তৈরি হওয়ার 4 সেকেন্ডের মধ্যে বাংলাদেশ সইত করে দেয়, কিন্তু সেই চুক্তি ইন্ডিয়ার দিকে বাড়ালে ইন্ডিয়া কোনো রকম তাড়াহুড়া করে না। ইন্ডিয়া বলেছিল তারা ভেবেচিন্তে সই করবে, কারণ ওই সময় ইন্ডিয়াতে অনেক ঝামেলা চলছিল। ইন্ডিয়ার মানুষ চাইছিল না তাদের অঞ্চল বাংলাদেশকে দিয়ে দিতে। তাছাড়া ইন্ডিয়া চুক্তিতে সহজে সই করছিল না। তার আরো একটি কারণ হচ্ছে, যদি তারা এই চুক্তিতে স্বাক্ষর করে তাহলে তারা কেবল 51 টেরিটরি বা 7110 একর জমি পাবে। অন্যদিকে বাংলাদেশ এই চুক্তিতে পাবে 111টি এনক্লেভস বা 17158 একর জমি। সেই সময় ইন্ডিয়ার অপোজিশন পার্টি বলেছিল এই চুক্তি সই করলে বাংলাদেশ ইন্ডিয়ার থেকে অনেক শক্তিশালী হয়ে যাবে। এই সব কারণে এই চুক্তিতে ইন্ডিয়ার সই করতে প্রায় 41 বছর সময় লেগেছিল। 41 বছর পর অবশেষে 2015 সালে ইন্ডিয়া এই চুক্তিতে সই করে ফেলে। এই চুক্তির আওতায় বাংলাদেশ তাদের টেরিটরি নিয়ে নেয় এবং ইন্ডিয়ার টেরিটরি তাদেরকে দিয়ে দেয়। এই এগ্রিমেন্টের নাম ছিল ঢাকা এগ্রিমেন্ট। যখন এই এগ্রিমেন্ট পাস হয়ে যায় তখন বাংলাদেশের কয়েক হাজার মানুষ ভারতে পাস হয়ে যায়। অন্যদিকে ভারতের 37,369 জন বাংলাদেশে চলে আসে। যখন এই সকল জনগণ এক্সচেঞ্জ হয়ে যায় তখন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয় এবং দুই দেশ তাদের নাগরিককে অনেক ভালো মতো বরণ করে নেয়। এই সকল নাগরিকদের বিভিন্ন ধরনের সুবিধা দেয় বাংলাদেশ এবং ভারত। তাদেরকে ফটো আইডেন্টি সহ আধার কার্ড এবং ন্যাশনাল কার্ড দেওয়া হয়। যে জনগণের কাছে কোনো রকম সুবিধা ছিল না, এই চুক্তির পর থেকে তারা এখন সব ধরনের সুবিধা পাচ্ছে। তবে এই চুক্তিতে সই করার পরও ভারতের খটকা কিন্তু যায়নি। ভারত দেশটি তখনও ভাবতে থাকে তাদের এতগুলো জমি হারানো ঠিক হয়েছে কিনা। তাছাড়া এই জমিগুলো দেওয়ার কারণে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে অনেক থ্রেট আসবে কিনা। পরবর্তীতে অনেক ঘাটাঘাটি করার পর ইন্ডিয়া বুঝতে পারে যে বাংলাদেশ হচ্ছে তাদের বন্ধু রাষ্ট্র। এই পর্যন্ত ইন্ডিয়া যত থ্রেটস পেয়েছে সেগুলো এসেছে চায়না আর পাকিস্তান থেকে। বাংলাদেশ কখনোই ইন্ডিয়ার থ্রেট ছিল না। বাংলাদেশ সবসময় ভারতের ভালো চেয়েছে। তো যাই হোক, এই ঢাকা এগ্রিমেন্টের পর থেকেই ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আরো গাঢ় হয়ে যায়। তাছাড়া এই চুক্তিতে সই করার মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের রোস্ট বর্ডার থেকে রোস্ট শব্দটি কেটে যায়। বাংলাদেশ এবং ভারত প্রমাণ করে দিয়েছে এত কমপ্লেক্স বর্ডারকে চুক্তির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা যায়। ইন্ডিয়া এবং বাংলাদেশের মতো পৃথিবীতে আরো অনেক কমপ্লেক্স বর্ডার রয়েছে, কিন্তু তারা শান্তিপূর্ণভাবে কখনো সমাধানে আসতে পারেনি। তো যাই হোক, কারা কারা বাংলাদেশের বাসিন্দা এবং কারা কারা ভারতের বাসিন্দা তারা কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং নিজের দেশকে যারা ভালোবাসেন তারা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। আর নিজের দেশকে ভালোবাসলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো ভালো থাকবেন, নিজের দেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।